না, মিথ্যাচার কিনে সেখানে আমি যাচ্ছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই সংসদ সদস্যের সুবিধা কি 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 সে পাইতে পারে এগুলো তদারকি করে কারা? নিশ্চয়ই পূর্ত মন্ত্রণালয়, আমার যতটুকু ধারণা। মান্না ভাই আপনি কি বলেন? এটা পূর্ত মন্ত্রণালয়ের বোধহয়, পিডাব্লিউডির আন্ডারে পূর্ত মন্ত্রণালয় তারা বোধহয় করে নাকি সরোয়ার ভাই? পূর্ত মন্ত্রণালয়। এবং আপনি যদি মনে করেন যে আপনার একটা ওভেন দরকার কিংবা আপনার একটা কি বলে ওয়াশিং মেশিন দরকার, আপনি চাইতে পারেন কি পারেন না সেই প্রশ্নে আমি পরে আসি, কিন্তু এইগুলো তো সংসদে উত্থাপনের বিষয় হওয়ার উচিত না। এটা যাইতে পারে পূর্ত মন্ত্রণালয়ের কাছে যে ভাই আমার এইখানে এই জিনিস দরকার। এক, দুই, ওইটা তো ওয়েল ফার্নিশড কোয়ার্টার, আমি জানি না ঠিক, হয়তো বা ওয়েল ফার্নিশড কোয়ার্টার। ওয়েল ফার্নিশড কোয়ার্টার যদি হয় তাহলে এখানে চার্ট দেওয়া আছে, আপনি কি কি দেওয়া আছে এখানে, আপনি কি কি পাবেন, সেটার ভিতরে যদি কোনো ঘাটতি থাকে দে ক্যান আস্ক ফর ইট। এবং সেটার জন্য আমি মনে করি সংসদ না, এটা কি স্পিকার দিবে তারে? এটা তো পূর্ত মন্ত্রণালয় হতে পারে। আর যেটা বলছিলাম চাই নেই, এখন চাইতেছি, আই ডোন্ট বিলিভ ইন দিস, বিকজ রাজনীতিবিদরা 55 বছর যাবত একই কথা বলে আসছে, রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, শেষ কথা বলতে কিছু নাই। সেই কথাগুলো তো অন্য লোকে বলে না, রাজনীতিবিদরাই বলে, সকালে একটা বিকেলে একটা। ইট ইজ নাথিং, এটা কোনো আমার যেমন রাজনীতিবিদের কোনো ফ্যাক্টরি না। আপনি বলছিলাম যে গণভোট আসবে, গণভোটে পাশ করার পর আমরা গণভোট বাস্তবায়ন করব, গণভোটের আলোকে জুলাই সনদ করব, এখন এসে বলতেছে যদি সংবিধানে গণভোট নাই, কই উড়াই দিলাম। তো তখন বলছিলাম কেন? সবাই যখন বলছে সেটা তো মানতে হবে আপনার। তাহলে ওই যে কথা শেষ বলতে কিছু নাই, তো ওরা বলছিল নিব না ফ্যাসিলিটি নিব, তো কি সমস্যা কোথায়? নিব না বলছিলাম, এখন নিব। তো আপনি এটা বাধা এখানে, এইখানে এসে আপনি বলতে হবে যে এইটা বলতে পারবেন না, তাহলে ওইগুলো আমরা কি বলবো? রাজনীতিবিদরা যে অন্যান্য প্রতিশ্রুতিগুলো রাখতেছেন না, সেটা আমরা কি করব? তারপর যদি আপনি নিয়মে আসেন, সংসদে আলাপ হইতে পারে কোনটা? সংসদে আলাপ হইতে পারে, আমরা একজন সংসদ সদস্য দেখলাম 74,000 কোটি টাকা তার উপজেলার জন্য নিয়ে গেছেন। 74 কোটি টাকা, 74 কোটি। আচ্ছা, এখানে জেলাওয়ারি বরাদ্দ আছে 22 কোটি, উপজেলা বাড়ি আছে প্রায় 3 কোটি করে। তো একটা উপজেলা যদি 74 কোটি চলে যায়, এটা কি কোনো নিয়মে পড়ে? আপনি বেশি লাগলে বেশি নেবেন, এটা নিয়মে পড়ে কিনা? আচ্ছা, নিয়মে যদি পড়ে, বাকিরা পাবে কিনা? পার্লামেন্টে সেই আলোচনা হইতে পারে, টিআইবি বলছে। আর নানান মতে পাওয়া যায় 1,40,000-এর মতো প্রতি মিনিটে খরচ। এই প্রতি মিনিটে খরচ করে আমরা কি এই আলাপ করব? আমরা প্রথম অধিবেশনে দেখছি কি জানেন? এই 55 বছরের পুরনো কাহিনী, পক্ষশক্তি বিপক্ষশক্তি, গুপ্ত সুপ্ত ইত্যাদি ইত্যাদি। তারপরে অধিবেশন শুরু হইল বাজেট অধিবেশন, সেখানে একটা ধর্ষণ মামলা নিয়ে কি প্রেগনেন্ট হয়েছিল, কি আগরুম বাগরুম, ইউ জাস্ট টেল মি। এটা আইনি পদ্ধতিতে চলবে, বিচার আচার হবে। আপনি পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা করবেন? আপনি পার্লামেন্টে এই মুহূর্তে সিরিয়াস আলাপ কোনটা ছিল জানেন? অর্থ মানে কি এটা কি বলে, এটা কি অর্থ কি বলে, বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশনে যে এইসব বিষয় আসতেছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ আলাপ কোনটা জানেন? আমাদের জাহিদ সাহেব গেছিল না দিল্লিতে, সেখানে একটা ঘটনা ঘটছে না? সেই ঘটনাটা এটা আপনি পার্লামেন্টে আনতে পারেন। এটা আপনি পার্লামেন্টে আলোচনার জায়গা, যে আমার দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেখানে এই ঘটনাটা ঘটলো, মন্দ ভালো কি আলাপ হইলো দুইটা দেশ, এই আলাপটা আদৌ আসছে? আপনি ওভেন নিয়ে আলাপ আপনি শুরু করলেন, আপনি কি উপস্থাপন করছেন একবারও যে এইটা বাদ দিয়ে ওই আলাপটা গুরুত্বপূর্ণ কিনা? আপনারা সেটা করেন না। এগুলো আনছেন, সংসদে যেমন টাইম গেছে, ওয়েস্টেজ অফ টাইম, অ্যান্ড নাও ইউ আর কিলিং দিস টাইম। এত সুন্দর একটা অফিসে এত টাকা ব্যয় করে উই আর টকিং অ্যাবাউট আমার কি আমার ওয়াশিং মেশিন নাই, আমার এটা নাই, এটা আমরাই এখানে আলোচনা করি। এতে মনে কি জানেন, আমার সময়েরও দাম নাই, কারো সময়ের দাম নাই। জি, ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, জামায়াত এমপির এই দাবি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেই সাথে জানতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজাকে, যেমনটা বলছিলেন যে প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন যেটি নিয়ে কথা হচ্ছিল, অর্থাৎ এখন আমরা বলছিলাম যে প্রতিশ্রুতি দিয়েছিল কোনো সুযোগ সুবিধা নেবে না, এখন আবার সুযোগ সুবিধা নেওয়ার কথা বলছে। সেক্ষেত্রে বিএনপির বা সরকারের দলেরও তো কিছু প্রতিশ্রুতি ছিল যেগুলো বাস্তবায়িত হয়নি, যেগুলো নির্বাচনে বা সরকারি ক্ষমতায় আসার সাথে সাথে বাস্তবায়ন করার কথা ছিল। সেটিরই আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন কিনা এই যে প্রতিশ্রুতি বনাম বাস্তবায়নের বিষয়টি? দেখুন, রাজনীতি চলে প্রতিশ্রুতির উপরে, প্রমিস। একটা কথা আছে, প্রমিস ইজ এ প্রমিস। সো রাজনীতিতে দুইটা ধারা আছে, একটা হলো চাণক্য অথবা মেকিয়েভেলি থিওরি, যেটা সততা, রাজনীতির নামে সততা, রাজনীতি মানে ধান্দাবাজি। সেই রাজনীতির নামে সততা এবং রাজনীতির নামে যে ধান্দাবাজি, সেইটা দেখা গেছে মানুষ বারংবার প্রত্যাখ্যান করেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই পলিটিক্স অফ প্রমিস,
মানুষকে যেটা প্রতিশ্রুতি দেবে, যে ম্যান্ডেট নিয়ে মানুষ যদি সে যদি ক্ষমতা আসে, সেই ম্যান্ডেট পরিপূর্ণভাবে কমপ্লাই করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। সো প্রতিষ্ঠিত সত্য হলো, যে কোনো ধরনের প্রমিস যদি এই চাণক্য পলিসি ফলো করে যদি সততা, রাজনীতিতে সততা ঢুকে পড়ে, মানুষ সেটাকে প্রত্যাখ্যান করে। আমি মনে করি যে বিএনপি নিশ্চয়ই সেটা রিয়েলাইজ করবে যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা যদি না করে, তাহলে একই রেজাল্ট হতে পারে, যেটা তারেক সাহেব নিজে যশোরে বলছে, যে ওই আওয়ামী লীগের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো পরিণত হবে। তারপরে আপনার মির্জা ফখরুল সাহেব তো অনেক টাইম বলেছে। সো হ্যাভিং সেড দ্যাট, আপনার কোশ্চেনে আসি, সংসদ সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট, কিছু সংসদ সদস্য এমন হয়, সবাই না, অনেকে ভালো পার্লামেন্টারিয়ান, কিন্তু আমি দুইটা উদাহরণ দেই। যে টাঙ্গাইলে একজন এমপি হয়েছিল, তখন আমি সেনাবাহিনীতে কর্মরত, তো উনি এমপি হয়ে বললে যে আমাকে সেনাবাহিনী মেজরের সমান ক্ষমতা দিতে হবে। ক্ষমতা, নট মেকিং দ্য ল। উনি মনে করছে এমপিরা সেনাবাহিনী মেজর সাহেবের নিচে, তো উনি বললো এটা। আরেকজন এমপি বললেন, আওয়ামী লীগের এক এমপি, যে আমি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট, আমি যেটা বলি সেইটাই আইন, আমি যেটা বলি সেইটাই আইন। তাহলে প্রত্যেকটা দেশে সংসদ সদস্য নির্বাচন হইলে তাদের কিছু এন্টাইটেলমেন্ট করা হয়। তার বাংলাদেশের এন্টাইটেলমেন্ট কি হতে পারে? নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারেন উইথ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা অর নেপাল, রাইট? তো এইখানে এই ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লটের এটা আসলো কোত্থেকে? দাবি করতে 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 এমন জায়গায় গেছে, তখন সরকার প্রধান যেহেতু অনেক সময় গণতন্ত্রের উপর থাকে না, এবং ভিতর থেকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে আপনার যে কোনোভাবে ক্ষমতা থাকতে হবে, যে কোনোভাবে, আওয়ামী লীগ যেটা করেছে, তখন সংসদ সদস্যদের বেনিফিটস বাড়াতে থাকে, যেটা কোনোদিন মানুষ গ্রহণ করে না। আপনি রাজনীতি তো ভলান্টিয়ার সার্ভিস, আপনি তো এটা মানি মেকিং মেশিন না। এখন বাস্তবতা হলো যে আপনি হাতে গোনা কয়জন সংসদ সদস্য পাবেন। বিগত দিনে যেটা প্র্যাকটিস হয়েছে, যে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নামে অনামে তারপরে এই টেন্ডারবাজি করা, অর্থাৎ এইটা একটা মানি মেকিং মেশিনে পরিণত হয়েছিল এমপিশিপ, যে হঠাৎ করে দেখা যাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। সেইটাকে পরিহার করতে হবে। সেই জন্য এইখানে বিএনপি ধন্যবাদ পাবে যে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট এইটা পরিহার করেছে। ইট ইজ এ ভেরি গুড এক্সাম্পল। এবং এইখানে শেষ পর্যন্ত থাকতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটাই আমার আপনার কাছে প্রশ্ন ছিল, যে বিএনপি কে এই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জনসাধারণের প্রতিনিধি হিসেবে তাদের সাধারণ থাকাটা সবচেয়ে বড় কোয়ালিটি। এবং সাধারণ থাকতে হলে আপনি বলেন তো, যে তাদের কেন কূটনৈতিক পাসপোর্ট লাগবে, রেড পাসপোর্ট কেন লাগবে? এবং এই রেড পাসপোর্টে কি হয়েছে, দিল্লির যে ঘটনা, সে তো রেড পাসপোর্ট নেয়নি। সাধারণ থাকা তো আরও বেশি কৃতিত্বের ব্যাপার। আমি মনে করি এই রেড পাসপোর্টটাও উঠিয়ে দেওয়া দরকার। আপনি 5 বছর রেড পাসপোর্ট থাকবেন, সেইখানে আপনি বিদেশে গেলেন, হঠাৎ করে আপনার আবার গ্রিন পাসপোর্ট। তো সাধারণ থাকা, তো এইটা যদি বন্ধ করা যায়, যে এখানে আপনি এমপি হয়েছেন তো মানি মেকিং মেশিন, আপনাদের টাকা বানাবার কে বিলিয়নিয়ার হবে, মিলিয়ন হবে, সেটা না। সো এই রাজনীতি যদি ফেরত আসে, তখন সে করবে কি, আপনার লোকাল টেন্ডার থেকে কিন্তু চাঁদাবাজি করবে না, কমিশন খাবে না, তখন কাজের মান কিন্তু ভালো থাকবে। আর যে এমপি এই দাবি জানাইছে, ও একটা উজবুক, ও জানে না যে সংসদে রীতিনীতি, সেটা জানে না। তার এই প্রয়োজনটা একটা চিঠি আনাপ ছিল। এই যে তাদের যে পূর্ত মন্ত্রণালয়ের যে অংশটা রেসপন্সিবল যে অফিস, সেই অফিসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একটা চিঠি দিলে সে জানতো। আর প্রত্যেকটা সরকারি কোয়ার্টারে একটা ইনভেন্টরি থাকে, যে সেইখানে এই কোয়ার্টারের জন্য সরকার কি কি ফার্নিচার দেবে বা কি দেবে, তার ওখানে যদি না থাকে, এই লেটার উড হ্যাভ বিন এনাফ। এটা সংসদে আলোচনার ব্যাপার না। হি শুড বি রেপ্রিমেন্ডেড। তাকে ভর্ৎসনা করা উচিত, তার দলের হুইপ তাকে ওইখানে ভর্ৎসনা করা উচিত ছিল, বিকজ হি ইজ স্পয়েলিং দ্য ভ্যালুয়েবল টাইম অফ দ্য পার্লামেন্ট, যে পার্লামেন্টে এখন মিনিটে 20,000 টাকা খরচ হয়। সো বেশি, তারও বেশি। দিস ইজ নট দ্য টপিক। আমরা সেইখানে বিরোধী দলকে দেখলাম না এখন পর্যন্ত এই ডিবেট সামনে আনতে, যে এই যে বর্ডারে যে ঘটনা ঘটছে, অথবা এই যে 120টা চুক্তি হয়েছে, মনে করেন যে এই চুক্তিগুলো দিনে কোনো এই যে তৈলের দাম বাড়ানো হচ্ছে,
এই যে আপনার ইলেকট্রিসিটির দাম বেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে তো তারা ডিবেটই করছে না। তো জনস্বার্থের পয়েন্ট নাইনে এই যে যে ছেলেটা এটা বলেছে, জনৈক এমপি, হি ডাজ নট ডিজার্ভ টু বি দেয়ার। আপনার পাপুল কাণ্ডের কথা মনে আছে না? পাপুল এই 1000 কোটি টাকা দিয়ে এমপি হয়েছিল, এখনো বোধহয় কুয়েতে জেল খাটতেছে, আর তার বউকে এমপি বানাইছিল। এই ধরনের আনডিজার্ভিং যে ক্যান্ডিডেট, তাদেরকে আসলে দলের নমিনেশন দেওয়া উচিত না, তাহলে এই ধরনের অথর্ব আলোচনা পার্লামেন্টে হবে না। সো ইট ইজ দ্য কিছু দায়িত্ব, কিছু লায়াবিলিটি দলের উপরও যায়। লায়াবিলিটি দলের উপর তো যায়, সেটি তো আছেই। সেই ক্ষেত্রে আবার যেমনটা বলছিলাম যে সংসদে আসলে এই ধরনের বক্তব্যগুলো বা এই ধরনের দাবি দাওয়াগুলো আনাটা কতটা যৌক্তিক। যেমন এর আগেও আমরা দেখেছি, এবং এটা তো যে মডারেট করতেছিল ডেপুটি স্পিকার অর স্পিকার, তারা এখানে স্টপ করে দিয়েছিলেন, প্লিজ রাইট এ লেটার। এর আগেও এরকম এই ধরনের বলো না যে আপনি আগামী বছরের জন্য প্রস্তুতি নেন। জি, এর আগেও এসেছে, যেমন সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, এবং জবাবে দেখা গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন স্মরণ করিয়ে দেন, যেখানে হাসনাত আব্দুল্লাহ নিজেই বলেছিলেন যখন তিনি প্রচারণায় গিয়েছিলেন নির্বাচনের আগে যে তিনি কোনো সরকারে দেয়া গাড়িও ব্যবহার করবে না, এমনটাও আছে, উল্লেখ আছে। তো সেই ক্ষেত্রে আবার বিরোধী দলীয় নেতা যিনি ছিলেন ডাক্তার শফিকুর রহমান, তিনিও সমর্থন দিয়েছেন, বলেছেন যে ছোটদের দাবি দেওয়া না করতে হয় না, এটা কিন্তু সংসদেরই এই ইয়াং ম্যান এই এক মাস আগে কথা বলছি। জি, একটা জুলাই বিপ্লবের মাধ্যমে সে নেতা হয়েছে, ভালো কথা। রাষ্ট্রীয় অনেক প্রোটোকল জানে না। প্রত্যেকটা ডিসি অফিসে একটা ডিসি পুলের গাড়ি থাকে, তার যদি একান্ত প্রয়োজন হয় সে ডিসিকে রিকোয়েস্ট করতে পারে, এবং ডিসি নিশ্চয়ই এটা ডিক্লাইন করবে না। আপনি যদি সরকারি গাড়ি ব্যবহার করেন, তাহলে আপনার যে যাতায়াত ভাতা, সেটাকে আপনি জমা দেন সরকারি ফান্ডে। আপনি একসাথে সরকারি গাড়ি ব্যবহার করবেন আবার ভাতা নেবেন, সেটা তো অনৈতিকতা। এবং তারা যে স্ট্যান্ডার্ড শো করার চেষ্টা করতেছে, দ্যাট ইথিক্যাল স্ট্যান্ডার্ড শুড বি মেনটেন্ড। সো দুইটা হতে পারে না। আর কেউ যদি সিএনজিতে সংসদে যায়, তার লজ্জা পাওয়ার কি আছে? হি শুড বি মেন্টালি ইকুইপড, মেন্টাল এই স্ট্রেংথ থাকা উচিত। ইয়েস, আই ক্যান গো টু দ্য পার্লামেন্ট উইথ এ রিক্সা। হি শুড ফিল হ্যাপি। এটা তো সংসদে না যে কার গাড়ির সাইজ কত বড় হবে। আর যদি বেশি বড় গাড়ি দরকার হয়, তাহলে হাফ টনের একটা ট্রাক দিয়ে দিতে পারে, চারপাশে লেখা থাকবে সংসদ সদস্য। দ্যাট শুড বি দ্য মেন্টালিটি। ইউ শুড বি হ্যাপি এনাফ দ্যাট ইয়েস, যখন সময় হবে তখন আপনি গাড়ি কিনবেন, আপনি নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য করবেন, আরও বিভিন্ন আননোন এবং নোন সোর্স থেকে আপনার টাকা আসবে। এবং যেটা করা উচিত ছিল, প্রত্যেক সংসদ সদস্যের তার যে ইনকাম, বাৎসরিক ইনকাম, তার সেইটাকে জনগণের সামনে ঘোষণা করা উচিত ছিল, এবং প্রতি বছর তারা কত ইনকাম হচ্ছে সেটা করা ছিল। এটা জনগণের রাইট, দ্যাটস নট দেয়ার উইল, দ্যাট ইজ দ্য রাইট অফ দ্য পিপল টু নো। এবং এই যে প্রত্যেক সংসদ সদস্য সেইটা যদি করতে পারতো, তাহলে আমাদের পার্লামেন্টারি সিস্টেম আরও এক ধাপ সামনে আগাতো, যে প্রত্যেক এমপি প্রতি বছর তাদের সম্পদ ডিক্লেয়ার করবে, অ্যান্ড দ্যাট উইল বি পাবলিশড ইন নিউজ পেপার। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানের পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। মাহমুদুর রহমান মান্না, সরকারি এবং বিরোধী দলের মধ্যে আমরা প্রায়ই নানা বিষয় নিয়ে বিভিন্ন মতপার্থক্য দেখি, তর্ক বিতর্ক দেখি, আগেও দেখেছি, নির্বাচনের আগেও দেখেছি, নির্বাচনের পরবর্তী সময়েও দেখেছি। কিন্তু সরকারি এই যে সুবিধা সেবার কথা আমরা বলছি, সেই ক্ষেত্রে কোনো তর্ক বিতর্ক দেখি না কেন? একদম দেখেন না তা বোধ হয় না, কিন্তু হয় কি, যখন কমন ইন্টারেস্ট হয়ে যায় তখন তর্ক হবে কেন? এখন গাড়ি চাইলো, সবার জন্যই তো যাওয়া হলো। আমি একলা চাইলাম এমপি, কিন্তু তার মানে সবার জন্যই চাইছি, তো বাকিরা চুপচাপ থাকবে, গাড়ি পেলে খারাপ কি? আমি তো আর চাইছি না, দিল তো আমি নিয়ে নিলাম। এরকম যতগুলো ফ্যাসিলিটির প্রশ্ন আসে, ততগুলো ব্যাপারে আমি তাদেরকে বিরোধিতা করতে দেখি না। তবে মানে এই যে দেখি না, এই কথাটা বলার মধ্যে কিন্তু কোনো সন্তুষ্টির কারণ নেই। কারণ আপনি রাজনীতিটাকে তো একটা ইথিক্যাল জায়গায় নিয়ে আসবেন। যেহেতু রাজনীতিটা একটা দেশ সেবার বিষয়, দেশটা গড়বেন, আর আমাদের দেশটা এতই পিছিয়ে আছে, এত সমস্যার মধ্যে, এগুলো থেকে উৎক্রমণ করে একটা জায়গায় নিয়ে যাবেন, যে জায়গাতে গেলে আমরা পিপলকে একটা স্বস্তি দিতে পারবো, বা মানুষ একটা ভালো জীবন পাওয়ার মতো হতে পারে। তো সেই কাজ করবার সময় আপনার তো কমিটমেন্ট লাগবে। যদি দেখা যায় আপনার কমিটমেন্টই নাই, যেমন যে প্রশ্নটা নিয়ে কথা বলেছেন, এটা আসলে এত সিলি হয়েছে না, যেরকম করে মেজর সারওয়ার বললেন, ব্যারিস্টার সারওয়ার, ব্যারিস্টারে তো তুমি, জি, তো তাতে মানে সে গিয়ে একটা কনসার্ন অথরিটিকে বললেই তো পারতো যে এটা এরকম করে দেন, তারা হয়তো তারা ব্যবস্থা করে দিতে পারতো, করলো। তারপরের প্রশ্নটা করা দরকার, পার্টি তার জন্য কি করেছে। সে জামাত ইসলামের সদস্য,
যদি জামাত ইসলামের বদলে বিএনপিও করতো, তাহলে দল তার ব্যাপারে কি করতো, তাকে রিপ্রিমান্ড করতো, যেটা উনি বললেন। করেছে কি তার কোনো নিউজ তো পাননি। তার মানে আপনি আপনার সংসদ সদস্যদের কোনো শিক্ষা দিচ্ছেন যে তার তো ব্যাপার না। কোনোদিন একটা ট্রেনিং কোর্সের মতো করলেন, একটা বক্তৃতা করলেন, কিছু লোকজন ভাড়া করে আনলে, তারা কথাবার্তা বললো, সব শুনে টুনে চলে গেলো, এরকম না। টাইম টু টাইম যে মিস্টেকগুলো করছেন, যেটা দেশের রাজনীতিকে বেপুত করতে পারে, সেই জায়গাগুলোকে তাকে ধরিয়ে দেওয়া, যাতে সেই রকম না করে এবং তার কারেকশনটা করা, এইটা করার মধ্যে দিয়েই কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি আরও বেশি স্ট্রেনথেন হতে পারে, আরও বেশি ডেভেলপ করতে পারে। সেই চর্চাটা তো আমাদের মধ্যে নাই। আমি এটা পার্লামেন্টের কথাই বলবো না, শুধু পার্টির মধ্যেও তো এই জিনিসটা নাই। পার্টির মধ্যেও ধরেন একজন এমন এমন কাজ করছে নমিনেশন নেওয়ার জন্যে, যে অন্য সবাই দেখছে, কিন্তু তারপর আপনি মনে করছেন আচ্ছা যাই করুক ও তো জিতবে, আর ইনি হয়তো জিতবে না। কোনটা যে সত্যি তা আমি জানি না, কিন্তু তারপরেও একটা দুর্বৃত্ত জিততে পারে, তার অনেক টাকা আছে বলে পার্টি কি তাকে প্রশ্রয় দেবে? এখানে পার্টিটা বড়। আপনি যেরকম করে সংসদের মধ্যেকার বিষয় নিয়ে আসছেন, আমি মানে খুব খুশি হব যদি এইটাকে ধরে আপনি পুরো পলিটিক্সের জায়গায় নেন, যে আমরা ইথিক্যাল জায়গাটা তৈরি করতে পারছি কিনা। আমি আবারও কিন্তু বলি, সংসদ সদস্য হিসেবে তার এক্সট্রা কিছু প্রিভিলেজ তো থাকবেই। এটা শুধুমাত্র যে আপনার কতগুলো আইনি সুবিধা, কতগুলো সোশ্যাল প্রেস্টিজ বা কতগুলো প্রেরোগেটিভস টাইপের এরকম নয়, তার কিছু কিছু ফিনান্সিয়াল বেনিফিটও হয়তো থাকবে, সেটা থাকাই দরকার। আমি তো মানে যখন কিছুদিনের জন্য আমি থাইল্যান্ডে ছিলাম একটা মানে আমার ভাইয়ের চিকিৎসার জন্যে, সেখানে আমি দেখেছি যে তাদের সংসদ সদস্যদেরকে তারা ম্যাক্সিমাম বেনিফিট দিচ্ছে, যাতে তারা কোনো রকম তদবিরের মধ্যেই না যায়, ধরতে পারলেই সেটা দিয়ে কথাবার্তা বলা হবে। কিন্তু আমাদের সংসদ সদস্যরা কি করেন, তারা তো বেশিরভাগ সময় তদবির করে পারছেন, সেটাও তো আনইথিক্যাল। অর্থাৎ তাদের যেই কাজটা, মূল কাজ জনকল্যাণের দিকে আসলে তাদের যে সংস্কারগুলো বা আবার বলি, জনকল্যাণ তো পরের বিষয়, তার মেইন কাজটা হচ্ছে আইন প্রণয়ন। উনি আইনের ব্যাপারে কাজ করবেন। আইন তো হয়তো পড়েই না, হয়তো কনস্টিটিউশনই পড়ে না সবাই ঠিক মতো, তো ওটাতে তো আর কাজ হবে না। আপনি যদি দেশটাকে গড়তে চান, তাহলে আপনাকে বেসিক জায়গাতেই ধরতে হবে, এবং সেটা পার্লামেন্টের মধ্যে থেকে যদি ধরেন তাহলে অনেক ভালো হবে। এবং সেই বিবেচনা থেকে আমি মনে করি যে এখন যে জিনিসগুলো চলছে, যেরকম করে রাজ্জাক সাহেব বললেন না, যে ওখানে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, এগুলো মানুষের দৈনন্দিন জীবনের সাথে অনেক সময় যাই না। এই সমস্যাগুলো আমাদের কোনো সমস্যাই না, সেগুলো নিয়ে এত কথাবার্তা বললে তারা কি করবে? হয়তো কিছুদিন পরে দেখবেন যে মানুষ সনদ দিবার কথাবার্তা বলতে চাইবে না। বহুত বলেছেন, কোনো একমত হতে পারেন না, খালি ঝগড়া করেন। এই ঝগড়া করলে তো কোনো লাভ নেই। ঝগড়াঝাঁটি বা তাদের ধরনের মতান্তর, সংসদে যদি সরকারি দল বিরোধী দল থাকে, তাদের মধ্যে মতান্তর তো আছেই, তাদের মধ্যে এই ধরনের মতবাদিক সংগ্রামও হবে। তারা একজন আরেকজনের কথা কাটবেন, একজনের কথা অ্যাকসেপ্ট করবেন কিংবা রিফিউট করবেন। এইটাই আপনার ডেমোক্রেসির প্র্যাকটিস। কিন্তু সেটাও করতে হবে একটা গণতান্ত্রিক আদর্শ বা নর্মসের মধ্যে দিয়ে, একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে করতে হবে। কিন্তু সেরকম করে ভার্চুয়ালি কিছুই করা হচ্ছে না। এই যে ধরেন 4 মাসের সরকার, এর মধ্যে সেশন তো একটা গেল আর একটা বসবে। আমি যেরকম শুনছি, একটু করে ইঙ্গিত জনাব রাজ্জাকি দিলেন, সেটা হচ্ছে জুলাই সনদের ব্যাপারটা কি হবে। ওনারা বলেছিলেন যে আপনারা সংস্কার পরিষদের বৈঠক ডাকেন। সরকার পক্ষ বলেছেন সংস্কার পরিষদ বলে কোনো জিনিসটাই কনস্টিটিউশনে, আমরা ওটার বৈঠক ডাকবো না। ওইটা এখন হিমাগারে চলে গেছে। তাহলে এখন এইটা নিষ্পত্তি হবে কীরকম করে? তার মানে 2/3 মেজরিটি দিয়ে এক পার্টি পাশ করে দিয়ে চলে যাবে। তাহলে আর এক পার্টি কী করবে? আর এক পার্টিকে বলা হয়েছিল যে ঠিক আছে আপনারাও সদস্য দেন, আমরা একসাথে বিলে করি। তারা বলেছে দিয়ে লাভ কি, আমরা 5 আপনারা 7ই তো জিতবে, অতএব এরকম কোনো কিছুর মধ্যে যাবো না। এটার একটা নিষ্পত্তি করে এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে যদি করার চেষ্টা করা হয়, আমি মনে করি সেটা এখন পর্যন্ত গুড প্র্যাকটিস, এই জন্যে যে গণতন্ত্র নির্মাণের জন্য একটা জাতীয় ঐক্য লাগবে। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সংসদ নীতি নির্ধারণ এবং আইন প্রণয়নের জায়গায় সেক্ষেত্রে আমাদের সংসদ কতটা পিছিয়ে, যেমনটা আমরা বলছিলাম, সেক্ষেত্রে বিদেশি গবেষকদের চোখে বাংলাদেশের রাজনীতির 3টি সমস্যা তারা গবেষণায় পেয়েছেন, যেটি এখনো বিদ্যমান 2026-এ এসে। সেটি হচ্ছে দুর্নীতি, দুর্বল দলীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আর নারীর সীমিত প্রতিনিধিত্ব। সেই ক্ষেত্রে এই 3টি সমস্যা যে রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করে এই 3 সমস্যা খুঁজে পেয়েছেন একজন বিদেশি গবেষক, আপনিও কি একমত কিনা? আমি একমত হব কেন? বিদেশি গবেষক কিভাবে গবেষণা করছে? বিষয়টা হচ্ছে যে নারীর ক্ষমতায়ন বলেন, নারীর অংশগ্রহণ বলেন, সবই তো ঠিক আছে। আপনি কতগুলো জিনিস দেখবেন, মানে আমরা যদি একটু পিছনে যাই না, মনে করেন যে নারীর অধিকার চাই, আমরা চাই, আপনি চান, সবাই চাই। কিন্তু নারীর অধিকার নারী কখন চাচ্ছে জানেন?
যখন একটা প্ল্যাটফর্ম সাজাইছে পুরুষেরা, তারপরে অধিকারটা কিরকম আমি বলি কোন অর্থে, এখনো খনিতে কাজ করে কারা, এই যে কয়লার খনিতে কাজ করে কারা, কিংবা ওই যে আদিম যুগে যখন পাথর ঘষে আগুন বানাইতো কারা, ওইভাবে যদি আসেন নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সম্মান প্রদর্শন, এটা তো করতেই হবে, এটা রাসূল পাক কইরে গেছেন, এটা নিয়ে তো কোনো ডিবেট নাই। যে কথাটা মান্না ভাই বলতেছিল সংসদ সদস্যের কাজ কি, জি সংসদ সদস্যের কাজ হইলো আইন প্রণয়ন করা। এই যে বাজেট আমরা বলি না বাজেট, এটা কিন্তু অর্থ বিল। অর্থ বিল মানে কিন্তু এটা অর্থ আইন। কেন আইন জানেন? এটা কিন্তু লেখা থাকবে টাকাটা কোন খাতে কিভাবে খরচ হবে আর কোন কোন খাত থেকে আয় হবে। আপনি এক খাতের টাকা আরেক খাতে ব্যয় করতে পারবেন না, জি। এইটাই কিন্তু আইন। তাহলে বাজেট করা, সংসদ সদস্যদের কাজ হইল কি, প্রেসিডেন্ট নির্বাচন করা, স্পিকার নির্বাচন করা, তারপরে কি বলে বিল পাস করা, আইন প্রণয়ন করা ইত্যাদি। তাতে তো আপনার একটা সংসদ সদস্যের জেলায় গিয়ে তার সিটে গিয়ে ঘোরারই কথা না। যে কোনো একজন সংসদ সদস্য একটা আইনের প্রস্তাব যদি আনে, সেই আইনটা যদি পাশ করে, সেটা তো শুধু ওই উপজেলা বা ওই অঞ্চলের আইন নয়, ওটা গোটা দেশের জন্যে। আর যদি আপনি মান্না ভাই যে কথাটা বললেন, আমি একমত, ওই যে অমুক স্কুলে ভর্তি করাইতে হবে, আমার এই কাজটা করেন, আমার এই উন্নয়ন করেন, এই কাজ তার নয়। তাহলে আপনি উপজেলা চেয়ারম্যানে গিয়ে দাঁড়ান, এমপি ইউনিয়ন চেয়ারম্যান আপনি হবেন, উন্নয়নের কাজগুলো সেখানে টাকা যাবে, সেখান থেকে করবেন। আর একটা কথা বলি আপনাকে, যে এই পার্লামেন্টে যে কথাটা বললো, সরোয়ার ভাই বললো মান কোথায় গেছে। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে, আবার আমরা অনেক ব্যাপার নিয়ে এমনভাবে আলোচনা করি না, এখানে কমিউনিকেশনটা একটা ফ্যাক্টর। আপনি কমিউনিকেট করতে পারতেছেন কিনা। আমরা যেমন বাংলার মধ্যে ইংরেজি বলি, ইংরেজির মধ্যে বাংলা মিক্স করে বলি। আবার আমরা এই যে বিরোধী দলের যারা গেছে, তাদের কিন্তু আমরা যা আশা করছিলাম যে জামাত নাকি অনেক জ্ঞানী, অনেক লেখাপড়া করা, কিন্তু সেই ক্ষেত্রে আমি পার্লামেন্ট হিসাবে দেখলাম তারা বলতেছে কি আমরা শিশু, এই সমস্ত কথা পার্লামেন্টে চলে না। কিন্তু সেখানে আবার যদি আমরা মনে করি যে এই মানে আমরা পার্লামেন্টটা ঐক্যবদ্ধভাবে কাজ করব, সেখানে তাদেরকে শেখানোও আমাদের কাজ আছে, একেবারে নাই যে তা না। আরেকটা বিষয় হলো কমিউনিকেশন। কমিউনিকেশন পার্লামেন্টে আপনি আলাপ করবেন। আমরা কোর্টে যেমন একটা জিনিস লিখি, ফরম্যাট আছে, ফরম্যাটে ভুল হোক, অনেক সময় ভুল হয়ে যায়, 19-20 হয়ে গেল, কিন্তু ফ্যাক্টটা কি, অর্থাৎ আপনি বলতে চান কি, আলাপ করব, ডিবেট করব, সেইখানে কমিউনিকেট করা। যেমন আমি একটা কাহিনী বলি, একজনে লেখাপড়া ইংরেজি জানে না, তার অফিসে আমি বসা ছিলাম, এটা আমি আজকে এক টেলিভিশনে বলছি, এখনও বলছি, আমানুল্লাহ আমান, পোলার আইসক্রিমের, উনি তো ভালো লেখাপড়া জানেন না। আমরা বসা, ওই সময় একটা টেলিফোন আসছে জাপান থেকে, সে ইংলিশে কথা বলতেছে, কি জানেন, আমান স্পিকিং, আমান স্পিকিং, এলসি সেন্ড, ফ্যাক্স কাম, টেলেক্স কাম, শিপ নো কাম। আমি দেখলাম যে সুপার কমিউনিকেশন, এর চেয়ে সুন্দর কমিউনিকেশন না। এই কথা মান্না ভাই ইংরেজিতে সুন্দর করে বুঝাই কইতো, সরোয়ার ভাই বুঝাই কইতো, 7-8 মিনিট টাইম লাগতো। মানে মেইন হলো কমিউনিকেশন। আমরা যে সবাই দোষ দিই না, আসলে পার্লামেন্টে আমরা আলোচনা করব কি, আপনি আসেন না, ভারী ভারী আলাপ নিয়ে আসেন পার্লামেন্টে। এই যে গাড়ির কথা বলতেছে, গাড়ির কথা বলা হয়েছিল, আমি যতটুকু জানি যে আমরা ট্যাক্স ফ্রি গাড়িটা নিব না, কিন্তু মুভ করার জন্য গাড়ি তারা চাইছে, যেভাবে ইউএনও পায়, টিএনও পায়, তেমনিভাবে সেই গাড়ি চাইছে, ওটা হয় নাই ফাইনালি। সেই অর্থে বলছি। তা এখন যদি আমরা এই সমস্ত ত্রুটি নিয়ে আলাপ করি, এই বিষয় নিয়ে আলাপ করি, আপনি বলেন না রাষ্ট্রে এইটার ইম্প্যাক্টটা কি, আমি জানতে চাই, আমি বুঝতে চাই রাষ্ট্রে আলোচনাটা কি। আর সবাই বলে বিরোধী দল তুলবে, আরে বিরোধী দল তুললে কি হবে, 2/3 মেজরিটি ইজ অল ইন অল। তো 2/3 মেজরিটির কাছে তো আমরা সব সমস্যা বলবো, সমাধান করব। ওনারা কি সমস্যাটা দেখেন না, নাকি দেখেন না? মানে তাকে এই যে আমরা বলতেছি, দেখেন না, শোনেন না, টকশো যে ফ্যাক্টর, তা নাহলে আমরা করছি কেন? তো অমুকের তুলতে হবে কেন? ইউ হ্যাভ গট 2/3 মেজরিটি, ইউ আর দ্য বস। আমি অ্যাকসেপ্ট আর রিজেকশন দুইটাই আমার হাতে, অ্যাবসোলুটলি। আরেকটা কথা বলি, পার্লামেন্ট ফ্রম ডে ওয়ান, এইটা কেন কোঅপারেশন নাই? ওই যে প্রতিশ্রুতি দিয়ে আমরা, নির্বাচনের আগে কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল, দলগুলো ঐক্যমত্য হয়েছি, গণভোট করব, তার ভিত্তিতে প্রতিশ্রুতি জনগণ পাইলো যেটা হবে। পার্লামেন্টে যাওয়ার পর ওই সংস্কার পরিষদের ওত নিলাম না, গণভোট সংবিধানে নাই বলে উড়াই দিলাম, তাহলে কি ফ্রম ডে ওয়ান আপনার গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনি এখন কি প্রত্যাশা করেন? আপনি একদিকে গ্যাপ করবেন, আর একদিকে প্রত্যাশা করবেন, সকালে মেজাজ খারাপ করবেন, বিকেলে রোমান্টিক মুডে চাইবেন। দিস ইজ নট প্র্যাকটিক্যাল। এটা আমরা বলতে পারি, কিন্তু ইনফ্যাক্ট এটা হয় না। ওদের রোলটা কি, রোলটা কি বলেন না। তারপরে আসেন, এই ট্র্যাজেডিটা আমি ভুলতেই পারবো না। উনি একজন আইনজ্ঞ,
দীর্ঘদিন ধরে সবার আলোচনা কি আমরা একটা স্বাধীন বিচার বিভাগ চাই, স্বাধীন বিভাগের শর্ত হইলে একটা পৃথক সচিবালয় লাগবে। জি। এটা 20 বছর ধরে হয় নাই, 25 বছর ধরে হয় নাই, ফাইনালি একটা হইলো তো যে কোনো ভাবে হইলো, সেটাকে বিলুপ্ত করে দিয়ে আপনি এটা কি? আমি তো তার পৃথক সচিবালয় হওয়ার মানেই আমি ধরে নিছি যে হ্যাঁ আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে, কিন্তু সেটা যখন আপনি বিলুপ্ত কইরা তার কর্মকর্তা কর্মচারী বিচার বিভাগের অধীনে নিয়ে গেলেন, তখন তো ভাই ইট ইজ ভেরি স্যাড। আর লাস্ট একটা কথা বলি অত্যন্ত বিনয়ের সাথে, আমার সরোয়ার ভাই ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। এই যে ভাই রাগের চোটে বললো নাকি জানি না, রেড পাসপোর্টের কথা, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ম্যান্ডেটরি ওয়ার্ল্ড ওয়াইড। কারণ আমি এখন অ্যাডভোকেট রাজ্জাকি, কালকে সকালে আমি মন্ত্রী হয়ে গেলাম, আমার গ্রিন পাসপোর্ট দিয়ে তো আমাকে ওই নর্মাল চ্যানেলে যেতে হবে। মাই পাসপোর্ট উইল নট সে দ্যাট আই এম এ মিনিস্টার। ওইটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ডিপ্লোম্যাটিক জোন দিয়ে যাবে, ইট ইজ ম্যান্ডেটরি। আপনি নেন নাই, দ্যাট ইজ ইউর অফেন্স। আপনি পাসপোর্ট নেবেন, আপনি যাবেন, আপনাকে অনেকে কে বলতে হবে? আপনার পাসপোর্ট বলে দেবে যে ইউ আর ভিআইপি। আপনার হচ্ছিল এই যে পৃথক সচিবালয় বিলুপ্ত হওয়ার, এটি নিয়ে আপনার মন্তব্য আছে কিনা বা যুক্তি কি? না, তার আগে রাজ্জাকি ভাই যেটা বলছে ভিআইপি কালচার, জি, আমি ভিআইপি সিস্টেম ব্যবহার করে এয়ারপোর্ট ব্যবহার করবে, ওইখানে যে প্রবলেমটা, এটা পুরোটা সে কখনো অনুধাবন করতে পারে না। বিকজ সিইং ইজ বিলিভিং। সিক্রেট সার্ভিস তাকে ধরেছে যে উনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট, দ্যাট ইজ ভেরি, দ্যাট লেডি এখন বেঁচে, সে সেইখানে গেছে। এইটা কিন্তু তার যদি না আপনি ফরেন মিনিস্টার না হন, কিন্তু দেন ডিজায়ার, মেনি অফ দেম ডু নট ডিজার্ভ বাট দে ডিজায়ার। তখন এটা কনফ্লিক্ট হয় কোয়ালিটির সাথে, যখন হয় হাউ টু স্পিক অ্যান্ড হাউ টু, এটা তো সত্য। যার জন্য যে এই যে এমপি সাহেব করে ফেললেন, এটা এই জন্য কাস্টমারিকের মিনিমাম, এটা আর্মি ল্যাঙ্গুয়েজে বলে ক্যাডার, 2 সপ্তাহের একটা ওরিয়েন্টেশন কোর্স করতে হয়, অর্থাৎ মিনিমাম নিশ্চয়ই করায়, মানে them how to behave, the behavior in the parliament, the behavior outside. রাজ্জাকে বলো না, এই যারা এমপি হয় তারা এক একজন মানে 12 ভুঁইয়া আছে না, ওরকম 360 ভুঁইয়া হয়ে যায়। মানে তারা মনে করে যে ওই এলাকার সে শরীফ, অর্থাৎ সে স্থানীয় সরকার উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, সব সে ওই এলাকাটাকে কন্ট্রোল করবে। পার্লামেন্টারি যে ভেরি কনসেপ্ট অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম, দ্যাট হ্যাজ বিন ব্রোকেন ডাউন। এবং এর ভিতরে অনেকে এই জ্ঞান নিয়ে চলে, অনেকে, আমি সবার কথা বলবো না, যে হিউয়েন সাং 12th সেঞ্চুরিতে এইটা ইন্ডিয়া উইন্স ফ্রিডম না, এটা ওই জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া, সেই বইতে লেখা আছে হিউয়েন সাং 12th সেঞ্চুরিতে ভারতবর্ষে আসলো, এসে দেখলো যে একজন লোক দিনের বেলা মাথায় একটা হেরিকেন দিয়ে এবং পেটের উপরে কপার প্লেট নিয়ে সে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। তো হিউয়েন সাং জিজ্ঞেস করলো যে এই লোকটার এই যে স্ট্রেঞ্জ অ্যাটায়ার, এইটার কারণটা কি? তখন ওখানে লোকজন তাকে জবাব দিল যে উনি খুব জ্ঞানী, সেই জ্ঞানের প্রতীক হচ্ছে দিনের বেলা হেরিকেন, আর উনি মনে করেন ওনার জ্ঞান থাকে পেটের ভিতরে, সেই জন্য কপার প্লেট আটকে রাখে যাতে জ্ঞান বাইরে না বাইরে যেতে পারে। বাবা, সো ওই ধরনের লোক তো এখনো আছে, কারণ এখানে তো আমাদের তো শিক্ষার মান সেরকম হয়নি। তো সেইখানে আমাদের পার্লামেন্টে যেখানে ডিবেট করবে যে একটা দুর্নীতির মামলার বিচার কেন হয় না, এখন পর্যন্ত আনফর্চুনেটলি একটি দুর্নীতির মামলার বিচার হয় নাই। তো দেখেন আমাদের জুডিশিয়ারিতে কত উইক। আচ্ছা, 50 লক্ষ মামলা, এদের নিম্ন কোর্টে আছে 45 লাখ এবং হায়ার কোর্টে, হাইকোর্ট ডিভিশন এবং এপিলেট ডিভিশন আছে 5 লাখ। এই মামলা আগামী 50 বছরে বর্তমান যে অবস্থা আছে, বর্তমান যে অবস্থায় কোর্ট চলছে, তাতে আগামী 50 বছরে এই মামলা সেটেল হবে না। অর্থাৎ কিছু দুর্বৃত্তায়িত লোক, দুর্নীতিবাজ কোর্ট সিস্টেমকে ব্যবহার করে তারা এইটার ফায়দা লুটতেছে। সেই নিয়ে তো আপনি ডিবেট করছেন না। আপনি ডিবেট করলেন জুমায় 7 দিনে এমপি হতে পারলেন না, এখনই বলবেন আমার পর্দা লাগবে, আমার ওয়াশিং মেশিন লাগবে। দিস ইজ আনবিকামিং বিহেভিয়ার। দ্যাটস ওয়াই দিস কাস্টমার এটিকেটস তাদেরকে শেখানো দরকার। জি, লাভের বিষয়ে হয়ে উঠেছে এখন কি এই চাওয়া পাওয়াগুলো, মানে শেষ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে আমি একটু জানতে চাই যে জনসেবা আসলে যে এটা নিয়ে আমরা কথা বলি প্রতিশ্রুতিতে, ইশতেহারে, সেগুলো কি কেবলই মুখের বলি? কি বলবেন? এই যদি মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। আপনার অনুষ্ঠানটা শুরু থেকেই এক ধরনের নেগেটিভ অ্যাপ্রোচ মনে হচ্ছে। পুরো পলিটিক্সকে আপনি যদি কন্ডেম করেন তাহলে কী দিয়ে চলবেন? আলটিমেটলি পলিটিক্সটাই তো কমান্ডার। পলিটিক্সের বাইরে অন্য কিছু দিয়ে তো দেশ শাসন করতে পারবেন না। আমাদের এই দেশে অন্যান্য সব রকম পদ্ধতি চেষ্টা করা হয়েছে। আরবির শাসন বলেন, সেমি মার্শাল ল বলেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, ডক্টর ইউনূসের মতো বিরাট পার্সোনালিটি নিয়ে এসে করা হলো সেটা বলেন।
কিন্তু শেষ পর্যন্ত আবার আপনাকে নির্বাচন করে একটা সরকারের কাছেই যেতে হচ্ছে। আপনি উন্নতি চাইলে এটার মধ্যেই চাইতে হবে, এবং এটার যে জিনিসগুলো আপনি নেগেটিভ মনে করেন সেটা ক্রিটিসাইজ করেন যাতে সেটা পজিটিভ জিনিস হয়। এখন হয় কি, মানুষ কীরকম, তো হবস লকার রুশো বলবেন যে ওর মধ্যে সবই আছে, সে খুব স্বার্থপর, সে খুবই স্বার্থত্যাগী, সে খুবই সবার জন্য ভাবে, সে কেবল নিজেরটা ভাবে। মানুষের মধ্যে তো সব কিছুই আছে। তো এইটা এমপির মধ্যেও আছে, এইটা প্রধানমন্ত্রীর মধ্যেও আছে, প্রেসিডেন্টের মধ্যেও আছে। মানুষ মানুষই, উনি তার পজিশন দিয়ে তো কেবলমাত্র তার চরিত্রটা নির্ধারিত হবে না, পজিশন দিয়ে তার আপনি ফাংশন ইত্যাদি নির্ধারণ করতে পারবেন। সেই বিবেচনা থেকে আপনি যাদেরকে বলতে মনে করছেন যে এরা কি কেবলমাত্র নিজেদের স্বার্থের কথা ভাবছে, নাকি তারা মেজরিটি বা মানে একটা কালেকটিভ কোনো কিছুর কথা ভাবে, আমি এই জিনিসটাতে বলবো যে আমাদের রাজনীতিতে ইন্ডিভিজুয়ালিজমের চর্চা যত হয় সেরকম করে কালেকটিভের চর্চা হয় না। মানে আমি বলছি যে ধরেন একজন ব্যক্তি তার নিজের উন্নয়নের জন্য যেমন চেষ্টা করছেন, উনি যদি একজন মন্ত্রী হন তাকে তো প্রথম ভাবতে হবে যে উনি কোনোভাবেই নিজের জন্য নন, উনি পুরা দেশের জন্য এখন আছেন, পুরা দেশের জন্য উনি কী করছেন, এবং তাকে তার পার্টি, তার যে সরকার, তার মন্ত্রিসভা সবাই মিলে এই কাজটাই করবে যাতে আমরা যৌথ সত্তাকে আরও বেশি সামনে নিয়ে আসতে পারি। তার মানে আমি আমার সমস্ত স্বার্থ যা আছে সেই স্বার্থ সবই চাই। ব্যক্তিগতভাবে তো আমি ভালো জীবন চাই, আমি সুখে থাকতে চাই, আমি অভাবে থাকতে চাই না, আমি যাতে চলতে ফিরতে কোনো রকম কষ্ট না পাই, সব চাই। কিন্তু তারপরে আবার বলি, আমি শুধু একা চাই না, সবার জন্য হোক তা চাই। দরকার লাগলে সমষ্টির কারণে আমি আমার ব্যক্তির ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করতেও রাজি আছি। পলিটিক্সে এই টিচিংটা যদি না থাকে তাইলে আপনি যে সমস্ত ক্রাইসিসের কথা বলছেন সেই সমস্ত ক্রাইসিস হবে। না হলে একজন এমপি, উনি তো ভালো করে বোঝেনই না যে এমপি জিনিসটা কতখানি প্রেস্টিজিয়াস। উনি যে ওখানে দাঁড়িয়ে ওভেন চাইতে পারেন না, পর্দা চাইতে পারেন না, এটা তার মাথায় নাই। আমি আবারও কিন্তু বলছি, আমার এটা খুবই জানতে ইচ্ছে করে তাকে দল কি বলেছে, এর মধ্যে কি বলেছে যে তুমি একটা ভুল কাজ করেছো। আমরা তো কোনো মিডিয়াতে সেটা দেখিনি যে দল বলেছে যেটা ভুল হয়েছে, বা আরও এরকম যা ভুল করেছে সেগুলো তারা বলেছে কিনা। এবং তার সাথে সাথে আমি আবার এটা বলছি, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা চাই না। এই ধরনের কথাগুলো বাকওয়াজের মতো, কারণ কোনো সুযোগ সুবিধা চান না তা হতে পারে না। আপনি নিশ্চয়ই প্রোটোকল পান, আপনি কিছু কিছু ফ্যাসিলিটি পানই, সেটা আপনি ট্রেনে যেতে, বাসে যেতে, সমাজে চলতে পানই। ওই জায়গাগুলো রেখেই আপনাকে এগিয়ে জি, যেতে হবে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ক্ষমতায় থাকতে সংসদ সদস্যদের দুর্নীতি বা অনিয়মের খবর সবসময় আমরা সামনে আসে না, দেখা যায় ক্ষমতায় থাকার কথা, সময়কাল কথা বলছি। সেক্ষেত্রে যখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এই অভিযোগগুলো সবার সামনে আসে। ক্ষমতায় থাকতে কেন দুর্নীতির অভিযোগ সামনে আসে না, কেন দুর্নীতিবাজ সংসদদের শাস্তি হয় না? ভালো প্রশ্ন করলেন, আমার একটা বুড়া মানুষ। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে বলি, রাজনীতিবিদদের গার্জিয়ান কারা জানেন? গার্জিয়ান বলতে শক্তি। একটা বাচ্চার যেমন গার্জিয়ান থাকে বাপ মা, তারা শক্তি। রাজনীতিবিদদের গার্জিয়ান কিন্তু তাদের কর্মী বাহিনী। কর্মী বাহিনী এটা হলো রাজনীতিবিদদের শক্তি। এরা যখন কোনো দাবি দাওয়া করে, এই আন্দোলন কিন্তু এদেরকে দিয়ে করে। তাহলে রাজনীতিবিদদের শক্তি কর্মী। আমলাদের শক্তিকে, আমলাদের কিন্তু শক্তি নেই। আমলাদের শক্তি রাজনীতিবিদ শেল্টার দেওয়া, মানে রাজনীতিবিদ তাদেরকে শেল্টার দেয়। ইফ দ্য পলিটিশিয়ান ইজ করাপ্ট, তাহলে সে করাপ্ট হবে। করাপ্ট হলে কি হবে? ভাইস ভার্সা, তুমি ক্ষমতায় থাকো, আমরাও আমাদের মতো কামাই। যার জন্য ক্ষমতায় যখন থাকে তখন ওই রাজনীতিবিদরা ওই আমলাদেরকেও ধরে না, কারণ ওই আমলাদেরকে দিয়ে তারা বেনিফিটেড। যখন ক্ষমতার পালাবদল হয় তখন আগের সরকারের আমলাকে ধরা হয়, যেমন বেনজির সাহেবরে ধরা হয়েছে, আরও বেশ কিছু পলাতক আছে, এখনও তো আমলারা কাজ করতেছে, তাদেরকে ধরে নেক্সট গভর্নমেন্ট আবার তার আমলা দিয়ে কাজ করাবে, এদেরকে কাউকে কাউকে ধরবে। কারণ আমলাদের গার্জিয়ান নাই, আর পলিটিশিয়ানদের গার্জিয়ান হলো তার কর্মী বাহিনী। এখন ক্ষমতায় থাকাকালীন ধরবে কেন? ধরার সুযোগ নেই এই কারণে বিচার বিভাগটা আমার অধীনস্থ। কেমন আমার অধীনস্থ? বলা হয়েছিল ছাত্র আমার নিয়োগকর্তা। কে বলছিলেন? ইউনূস সাহেব। এখন যখন বিচার বিভাগের জন্য সচিবালয়টা পৃথক হয়ে গেল, তখন তাদের নিয়োগকর্তা কিন্তু পৃথক হয়ে গেল নির্বাহী বিভাগ থেকে। আবার যখন এটা বিলুপ্ত করে দিল তখন নির্বাহী বিভাগের অধীনে আসলো। এখন নির্বাহী বিভাগের লোক, উনি একজন বড় মন্ত্রী, উনি যখন ওই বিচারপতির পাশ দিয়ে হাঁটবে তখন মাথায় ঘুরবে আমার নিয়োগকর্তা উনি, আমার নিয়োগকর্তা এই মন্ত্রী। তখন ওর দুর্নীতির মামলা যেটাই যাক কিচ্ছু করতে পারবে না। কেন এক্সাম্পল দিচ্ছি আপনাকে? আচ্ছা, এটা একটা বিচার বিভাগ হইতে পারে, এরকম একটা বিচার কার্য এইভাবে হইতে পারে? রামি সাওয়াত তো 19 দিনে জাজমেন্ট হয়ে গেছে না? মাত্র 19 দিনে, দ্য শর্টেস্ট পসিবল টাইম ইভেন ইন আমেরিকা, কানাডা, অ্যাট লিস্ট 6 months, অ্যাট লিস্ট। সার্চ করেন, আমি বানাই বলতেছি না।
সেখানে মাত্র 19 দিনে কি কি হয়েছে, পুলিশ রিপোর্ট, ডিএনএ টেস্ট, যত সবে রায় হয়েছে, ফাইন হোক, আমি বিচার নিয়ে প্রশ্ন করছি না, আমি ধরে নিচ্ছি 100% স্বচ্ছ বিচার হয়েছে। কিন্তু ওই 2 মাসে আরো কয়েকটি পাশাপাশি তো অনেকগুলো রেপ কেস আরো ছিল, জি সেটাই বলছি। তার সাথে হত্যাও ছিল। তাহলে আমার রাষ্ট্র কি খালি এই বিচারটা করবে? ওরা কি, ওরা ডিপ্রাইভড হবে কেন? বাইডেনের ছেলের বিচার হয়েছে 1 মাসে। ওরা ডিপ্রাইভড হবে কেন? পাশাপাশি, কারণ আপনার সামঞ্জস্য থাকতে হবে। একইভাবে একটা 19 দিনে বিচার হয়ে গেল, আরেকটা মামলার 14 বছরের পুলিশ রিপোর্ট হচ্ছে না সাগর রুনি। এটা তো স্বাভাবিক না, এটা তো ম্যাচ করে না রে ভাই। এটা দিয়ে ক্লিয়ার পিকচার যে বিচার বিভাগটা প্রপারলি কাজ করছে না। আমার তো এখানে নির্বাহী নাকি এটা দরকার নাই, এইটুক দিয়ে আপনি বুঝেন। সবশেষে বলতেছি কেন হচ্ছে না, জনগণ অমুকে রেপ করে তাকে প্রকাশ্যে গুলি মারো, এই বিচারও করতে চায়। হ্যাঁ, ও বুঝে না যে এটা করলে এটা হবে, বাট হি ইজ নট ওকে। রাজনীতিবিদরা বুঝে না যে আগের দল যে কারণে বিদায় হইল, হ্যাঁ, যে সমস্ত অপকর্মের কারণে, সেই সমস্ত অপকর্মই অলরেডি রিপিট হচ্ছে। তাহলে তুমি যখন আইনটা বুঝো না, আগের সরকার পালাইছে, তুমি রাস্তার একটা লোককে দিয়ে কেন আশা করো ধর্ষণ করলে মৃত্যুদণ্ড হবে, সেজন্য ওটা বন্ধ হয়ে যাবে? বিকজ তুমি আইন মানো না, কাজে তুমি আইন মানাইতে পারবে না। আর সবশেষে বলে দিচ্ছি, আপনারা কি জানেন না জনগণকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? জনগণকে কেন ভোট দিছিল তারা? জনগণকে বলছিল কি? এইটা কি সংসদ সদস্যদের মনে নাই? আমার দরকার নেই তো কিছু বলার, সংসদ সদস্যদের মনে নাই তো ইউ আর betrayed with the people, so you have to pay for it. জি, ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, অ্যাডভোকেট আবু হেনা রাজাকির যে বক্তব্যগুলো ছিল সেটি নিয়ে আপনি কিছু যুক্ত করতে চান কিনা? আমরা একদম শেষ পর্যায়ে আসছি, সংক্ষিপ্তভাবে জানান। একটা কারেকশন দিই যে ট্রাম্পের একটা বিচার হয়েছিল নিম্নকোর্টে, সেটা 1 মাসে হয়েছিল, এবং বাইডেনের ছেলে একটা অস্ত্র মামলায় পড়েছিল, সেটাও 1 মাসে বিচার হয়েছে। সিঙ্গাপুরে যে কোনো সিভিল ডিসপিউট 6 মাসের ভিতরে নিষ্পত্তি হয়ে যায়। সো হ্যাভিং সেড দ্যাট, যে আমাদের এখন 5ই আগস্টের পরে সময় আসছে জাতি পুনর্নির্মাণ করার জন্য, জাতি গঠনের জন্য, এবং সেই জাতি গঠন করতে হলে যে আমাদের দেখতে হবে যে এই দুর্নীতির বিচারগুলো খুব দ্রুত করতে হবে। স্পেশাল ট্রাইব্যুনাল, আগের একটা কোশ্চেন আমি অ্যাড্রেস করছি, আপনি আগে বলছিলেন যে এই যে অর্ডিন্যান্সগুলো যে বাতিল করা হয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এইটা পুনঃ পরীক্ষা, অধিকতর পরীক্ষা করে এটাকে তারা নতুন করে বিল আনবে। আমি মনে করি জনগণ অপেক্ষা আছে এইটা কত তাড়াতাড়ি এই বিলগুলো আনা হবে, এবং আমাদের এখন সময় আসছে ভবিষ্যতে যাতে কোনো এরকম বেঞ্জির সৃষ্টি না হতে পারে। একজন পুলিশ বাহিনীতে কি করে একটা বেঞ্জির সৃষ্টি হয়, যে কি পরিমাণ কারাপশন করতে পারে, আনহার্ড ইন দ্য হিস্ট্রি অফ দ্য পুলিশ সার্ভিস। আমাদের যেন এরকম এই যে বিভিন্ন বাহিনী প্রধানরা যে অপরাধ করে, এই যে করাপশন, $বিলিয়ন করাপশন, এই টাকাগুলো কিভাবে ফেরত আনা যায়। আমাদের এই যে এস আলম এই কুখ্যাত নাম, আমাদের এই এস আলমকে এখন ধরে এনে সিঙ্গাপুরের সাথে আপনার মিটিং করে, তাকে সিঙ্গাপুরের সাথে আমেরিকার ভালো সম্পর্ক, তাহলে আমাদের পররাষ্ট্র সে একটা আমেরিকান লবি মেনটেন করে, তাহলে আমাদের এখন ব্যবস্থা নিতে হবে। এস আলমকে যেভাবে মেজর মহিউদ্দিনকে ধরে নিয়ে আসছিল, তাকে ধরে নিয়ে এসে জনসমক্ষে বিচার করতে হবে। আগামী 100 বছরে যাতে কোনো এস আলম সৃষ্টি না হয়। এই ধরনের অপরাধ ভিয়েতনামে করেছিল, তার ফাঁসি হয়েছে, যেটা আপিল কোর্ট বহাল রেখেছে। সো আমাদের এখন সময় আসছে দুর্নীতিমুক্ত সমাজ করা। এই সরকার কিন্তু ঘোষণা করেছে, তারেক সাহেব নিজে বলেছে জিরো টলারেন্স, এবং উনি এখন পর্যন্ত যে সমস্ত প্রতিশ্রুতি, যে সমস্ত কথা বলেছে, এর যদি 50% কার্যকর করা হয় তাহলে দেশ কিন্তু সুশাসনের দিকে ধাবিত হবে। মানুষ কিন্তু সেইটা দেখছে। বেনজির অ্যারেস্টেড হয়েছে, বেনজিরকে ফেরত এনে এইখানে বিচারের সম্মুখীন করা হবে। এর পরবর্তী লোকটাই হওয়া উচিত এস আলম। এবং সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো কোয়ার্টার কেউ যদি এরকম কোনো মানে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এটা বলে যে তাকে একটা প্রশ্রয় দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা জনগণ পছন্দ করবে না। সো আমি মনে করি যে সরকার পরবর্তী স্টেপটাই নেবে, অ্যাট দেয়ার ডিসপোজাল এস আলমকে কী করে ফেরত আনা যায়, এবং জনগণের লুণ্ঠিত টাকা, ব্ল্যাক নভেম্বরের কথা আপনার মনে আছে, ডেইলি স্টারে বের হয়েছিল আলাদিনের প্রদীপ, তারপরে এখন তো প্রথম আলোতে বের হয়েছে যে কি করে ব্যাংকটা ডাকাতি হলো। এই ডাকাতির বিচার আগে করতে হবে, তাহলে আমরা মনে করি সুশাসনের দিকে আমরা অনেকখানি আগে যাব। এই সাথে রাষ্ট্রের ভিতরে যে রাষ্ট্র বসুন্ধরা গ্রুপ, তাদেরকে যদি আইনের আওতায় আনা যায়, তাহলে সত্যিকারে বাংলাদেশ সুশাসন এবং ন্যায় বিচারের দিকে ধাবিত হবে।